আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আমি ডাক্তার সায়েম হোসেন। আমি ইউরোলজিস্ট হিসেবে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে প্র্যাকটিস করছি। আজকে আমি প্রস্টেট সম্পর্কে কিছু কথা বলবো। প্রস্টেটে দু ধরনের সমস্যা হতে পারে। একটা হচ্ছে বিনাইন এনলার্জমেন্ট বা যেটাকে আমরা বলি ভালো ভালো টিউমার, আর একটা হচ্ছে প্রস্টেটে ক্যান্সার হতে পারে। দুটোর যেই সাইন সিমটম বা লক্ষণগুলো অলমোস্ট সেম। কি কি লক্ষণ হয়? যেমন কেউ কেউ এসে আমাদের কাছে বলে যে প্রস্রাবটা করলে মনে হয় যেন আরেকটু করলে ভালো লাগতো, মানে ইনকমপ্লিট, তার প্রস্রাবটা সম্পূর্ণ শেষ হয় না। কেউ কেউ এসে বলে যে বারবার প্রস্রাব হয়। কেউ কেউ এসে বলে যে তার রাতে 4-5 বার করে ঘুম ভাঙে প্রস্রাবের জন্য। আবার কেউ কেউ বলে যে প্রস্রাব যখন ধরে তখন দৌড়ে যেতে হয়, আটকে রাখতে পারে না বা ক্যান্সেল করতে পারে না। কারো কারো 2-1 ফোঁটা লিকও করে। কেউ কেউ আবার এসে বলে যে প্রস্রাব শুরু করার সময়টাতে দেরি হয়, এবং কেউ কেউ বলে যে ফ্লোটা কমে গিয়েছে। কেউ কেউ বলে যে জোরে প্রেসার দিতে হয়, এবং প্রেসার দিতে গেলে মনে হয় যেন প্রস্রাবের গতিটা আরো কমে গেল। এবং কারো কারো ক্ষেত্রে একবারে প্রস্রাব আটকে যায়, যেটা ক্যাথেটার দিয়ে নির্মূল করতে হয়। এইগুলো হচ্ছে সাইন সিমটম বা লক্ষণগুলো দুটোর অলমোস্ট একই রকম হতে পারে। এখন আসুন বিনাইন এনলার্জমেন্ট অফ প্রস্টেট বা প্রস্টেটের যেটা ভালো টিউমার বলি, যেটা ক্যান্সার না। আসলে 45 বছরের পরে সব পুরুষ মানুষেরই প্রস্টেট গ্ল্যান্ড বড় হতে পারে, এবং এটা বড় হওয়ার যে রেট এক একজনের এক এক রকম। কারো কারো আছে যে এটা খুব দ্রুত বড় হয়, কারো কারো খুব ধীরে ধীরে বড় হয়। খুব দ্রুত বড় হলে যেটা সমস্যা হয় যে আমাদের প্রস্রাবের যে সিমটম গুলো এগুলো বেশি দেখা দেয়। তো সেই সব ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম পরীক্ষা করি, একটা আল্ট্রাসাউন্ড করি, ইউরিনের ফ্লো দেখি, করে আমরা ডায়াগনোসিসে আসি, এবং আমরা কিছু ট্রিটমেন্টের ধাপ আছে আমাদের, সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করি। কিরকম? প্রথম ধাপে হচ্ছে আমরা রোগীকে জিজ্ঞাসা করি যে আপনি কত গ্লাস পানি খান দৈনিক। কেউ কেউ আছে যে তাদের প্রস্রাব ক্লিয়ার হয় না, দেখা যায় 8-9 লিটার পানি খায়, এরকম আমরা পেয়েছি। তো যত বেশি পানি খাবে তত তো বারবার প্রস্রাব হবেই, তখন আমরা পানির পরিমাণটা কমাই দিই, মানে আমরা আসলে লাইফস্টাইল চেঞ্জ করে দিই। এতে যদি দেখি যে রোগী উপকৃত হচ্ছে, রোগীর সিমটম কমে গেছে, তো ভালো। যতদিন পারে উনি ওই পরিমাণ 1.5 থেকে 2 লিটার পানি খেয়ে থাকলেই ভালো। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে লাইফস্টাইল চেঞ্জ করলে কোনো রকম লাভ হয়, তাদের ক্ষেত্রে আমাদেরকে ঔষধ দিতে হয়। ঔষধ বিভিন্ন ধরনের ওষুধ আছে, কম্বাইন্ড ড্রাগ আছে, সিঙ্গেল ড্রাগ আছে। তো সেগুলো দিয়ে আমরা চেক করি, কিছুদিন পর পর আমরা আল্ট্রাসাউন্ড, ইউরিন ফ্লো সেগুলো দেখে দেখে চেক করি। এবং যখন দেখি যে না, এই রোগীটার বিভিন্ন রকম সমস্যা জটিল হচ্ছে, যেমন তার বারবার প্রস্রাব আটকে যাচ্ছে, ক্যাথেটার দিয়ে সেটা রিমুভ করতে হচ্ছে, বা কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে, অথবা প্রস্রাবের থলি বা বিভিন্ন রকম যে কিডনির নালী সেগুলোতে চেঞ্জ চলে আসছে, বা যাদের ট্রিটমেন্ট ফেইল্ড হয়ে যায়, সেক্ষেত্রে আমরা অপারেশনের জন্য সাজেস্ট করি। এখন এই যদি ভালো টিউমার হয় বা বিনাইন এনলার্জমেন্ট যেটা বলি, সেই ধরনের টিউমারের ক্ষেত্রে প্রস্টেটের আমরা টিউআরপি নামে একটা অপারেশন করি, যেটা হচ্ছে প্রস্রাবের রাস্তা দিয়ে একটা যন্ত্র ঢুকে সেই প্রস্টেটটাকে কেটে নিয়ে আসে। এটা হচ্ছে বিনাইন এনলার্জমেন্টের জন্য ট্রিটমেন্ট। আর যদি প্রস্টেটে ক্যান্সার হয়, সেই ক্ষেত্রে কি করণীয়? প্রস্টেটে ক্যান্সার হলে আগে সবার প্রথমে আমরা এটা ডায়াগনোসিস করি। এই সাইন সিমটমের সাথে আমরা পিএসএ, বিভিন্ন রকম আমাদের টুলস আছে ইনভেস্টিগেটিভ, সেগুলো করে আমরা ডায়াগনোসিস করি। আমরা হিস্টোপ্যাথোলজি নেই, বায়োপসি করে নিয়ে হিস্টোপ্যাথোলজি রিপোর্ট দেখে আমরা দেখি যে এই রোগটা কতটুকু ছড়িয়েছে, কি শুধু প্রস্টেটের মধ্যেই আছে। আপনারা মনে রাখবেন যে ক্যান্সার আসলে কখনো বিনাইন এনলার্জমেন্টের মতো শুধু প্রস্টেটের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এটা শরীরের বিভিন্ন স্থানে, যেমন বিশেষ করে যে আমাদের যেই মেরুদণ্ডের যে হাড়, সেগুলোতে খুব দ্রুত ছড়ায়। তো অনেক রোগী আসে আমাদের কাছে কোমরে ব্যথা নিয়ে আসে, কিন্তু তার আসলে প্রস্টেট ক্যান্সার, যেটা কোমরের হাড়ের মধ্যে মেটাস্টাসিস বা ছড়িয়ে পড়েছে। তো এই ক্ষেত্রে আমরা রোগীর বয়সটা সবার আগে দেখি। যদি দেখি যে এই রোগীটা এমন বয়স যে 75 পার হয়ে গিয়েছে, এবং তার এমন কিছু রোগ আছে, বয়স 75 না কিন্তু এমন কিছু রোগ আছে যে এই রোগীটার অন্য কোনো ক্যান্সার আছে, বা এমন হার্টের কোনো প্রবলেম আছে, যাদেরকে
অপারেশনে নেওয়াটা ঠিক না, তাদের ক্ষেত্রে আমরা অপারেশনে যাই না। আমরা এই ধরনের রোগীর ক্ষেত্রে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্টই চালাই, হরমোন থেরাপি চালাই বা অন্যান্য জিনিস চালাই। আর যদি দেখি যে না, রোগীটা ফিট ফর সার্জারি এবং ক্যান্সারটা শুধু প্রস্টেটের মধ্যে সীমাবদ্ধ, সেই ক্ষেত্রে আমরা রেডিক্যাল প্রস্টেটমি বা প্রস্টেটটাকে সার্জারি করে ফেলে দিই। এই সার্জারিটা কিন্তু বিনাইন এনলার্জমেন্ট যে বলেছিলাম তার থেকে একটু ডিফারেন্ট। নন ক্যান্সার সার্জারি গুলো হচ্ছে প্রস্রাবের রাস্তা দিয়ে করে দিয়ে আসলেই কাজ হয়ে যায়, পুরো প্রস্টেটও ফেলতে হয় না। প্রস্টেটের একটা অংশ যতটুকু আপনার ইউরিনেশনে বাধা দিচ্ছে সেটুকু ফেলে দিলেই চলে। কিন্তু প্রস্টেটের ক্যান্সারের সার্জারি যদি করি, সেক্ষেত্রে প্রস্টেটের সাথে তার আনুষঙ্গিক আরো কিছু জিনিস, সেমিনাল ভেসিকল এবং আরো তার চারদিকের ক্যাপসুল সহ সবকিছু ফেলে দিয়ে, যেই প্রস্টেট অংশ ফেলে দিলাম সেটার যে ফাঁকা অংশটার মধ্যে আমরা আবার প্রস্রাবের রাস্তাটাকে প্রস্রাব মূত্রথলির সাথে যোগ করে দিই। এবং এই কাজটা পুরোটা কিন্তু আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে করি, বাইরে যেটা রোবটের মাধ্যমে করে, এবং আমাদের আউটকাম যথেষ্ট ভালো। আমরা বেশ কিছু রোগী করেছি, তারা যথেষ্ট ভালো আছে। এখন আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে এ ধরনের যদি সার্জারি করা না যায়, যদি রোগীর ক্যান্সারটা ছড়িয়ে যায়, তাহলে অপশন কি? তাহলে অপশন হচ্ছে, অনেক অপশন আছে। তাকে হরমোন থেরাপি দেওয়া যেতে পারে, তাকে ইমিউনোথেরাপি দেওয়া যেতে পারে, তাকে কেমোথেরাপি দেওয়া যেতে পারে, কিন্তু সবগুলোর একটি পর্যায় আছে, একটির পর একটি দিতে হবে। আপনার রোগের যে স্টেজ থাকবে, যে কন্ডিশন থাকবে, আপনার বয়স যা থাকবে, তার উপর ভিত্তি করে আপনার ট্রিটমেন্ট নির্ধারণ করা হবে। আশা করি আমার এই খুব সংক্ষিপ্ত ভিডিও থেকে প্রস্টেট সম্পর্কে একটু ধারণা পেয়েছেন। আশা করি সবাই ভালো থাকবেন। অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনাদের প্রশ্ন, জিজ্ঞাসা সেগুলো করবেন। আমি পরবর্তী ভিডিও তৈরি করার সময় সেগুলোর উপর ভিত্তি করে আমার ভিডিওটা তৈরি করবো, যাতে আপনারা আপনাদের প্রশ্নের উত্তরটা পেয়ে যান। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।